আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। একটা জ্বলজ্বন্ত ইস্যু, আজকের যে সমাজ বা আমাদের পৃথিবী জুড়ে একটা কিন্তু জ্বলন্ত ইস্যু আছে, একটা অজানা শত্রু, যেটা আমরা সাইবার ক্রাইম নামে জানি। আর সেই অজানা শত্রু কখন কিভাবে আসবে, কার জীবনে চলে আসবে, সেটা কিন্তু অনেকেই ভাবেন, চিন্তা করেন, ভয়ে ভয়ে থাকেন। অনেক সময় ভুল করে কোনো জায়গায় বা কোনো ফাঁদে পাও দিয়ে দেয়। তো আমরা সেই বিষয়টা থেকে যাতে আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদেরকে যাতে আমরা জাগ্রত করতে পারি, সজাগ রাখতে পারি, সচেতন যাতে আপনারা থাকতে পারেন, সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান সাইবার ক্রাইম নিয়ে আমরা কথা বলবো। কলকাতা থেকে রয়েছেন স্যার কাঞ্চন মল্লিক মহাশয়। তিনি কিন্তু 22 বছরের অভিজ্ঞতা রয়েছে এই আইটিতে। স্যার নমস্কার, আপনাকে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার। কেমন আছেন স্যার? খুব ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন মীনাক্ষী। আজকের কিন্তু এই জলজন্ত ইস্যুটা নিয়ে আপনার সাথে আমরা কথা বলবো, যাতে করে আমাদের প্রত্যেকে যাতে সচেতন থাকে, সজাগ থাকে, যাতে করে তারা কোনো ফাঁদে পা না দিতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের এতটা সময় দিচ্ছেন আজকে। প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে সাইবার ক্রাইম বলতে আসলে সাধারণভাবে কি বোঝায় এবং আজ এটি কেন এত দ্রুত বাড়ছে? ভেরি গুড। সাইবার ক্রাইম দেখুন, আজকে প্রায় বলতে গেলে সবার মুখে মুখে চলে এসছে। এটা শুধু পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সির কথা নয়, এটা সাধারণ পাবলিক বিভিন্ন অর্গানাইজেশনের লোকেদের মুখে মুখে চলে এসছে সাইবার ক্রাইম। কারণটা খুব সিম্পল এবং আমরা সবাই জানি। আমরা যেহেতু আস্তে আস্তে কম্পিউটার, মোবাইল বা ধরুন ইন্টারনেট জাতীয় যা যা জিনিস আমরা করি, যেটা আমাদের এখন আস্তে আস্তে ডিজিটাল প্ল্যাটফর্মে যে আমরা মুভ করছি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহারটা এত বেশি বেড়ে যাচ্ছে, যে কারণে আমাদের ম্যাক্সিমাম টাইমে আমরা অনলাইন থাকছি। আর যেহেতু আমরা অনলাইন থাকছি, মানে অনলাইন বলতে এখানে আমি ইন্টারনেটের কথা বলছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় আমরা অনলাইন ছাড়া চলতে পারি না। সেই অনলাইন থাকাকালীন ওই পারে যারা দেখছে, আমাদের দিকে নজর রাখছে ওপার থেকে, যাদের হয়তো চিন্তা ভাবনাটা একটু নেগেটিভ, তারা আমাদের এই অনলাইনে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার করছে এবং বিভিন্ন ধরনের ডেটা চুরি থেকে আরম্ভ করে ডেটা প্রাইভেসি বা আইডেন্টিটি প্রাইভেসি বা ধরুন হ্যাকিং জাতীয় জিনিস, আর্থিক জালিয়াতি, এইসব ভুয়ো লিঙ্ক পাঠিয়ে আমাদেরকে যে ধরনের টোপ পেলে আমাদের কাছ থেকে পয়সা নেওয়া, আমাদের রেপুটেশনটাকে নষ্ট করা, এই পুরো জগৎটাই হচ্ছে সাইবার ক্রাইমের জগৎ। এটাকেই বলা হয় সাইবার ক্রাইম। এবার আপনার আর একটা প্রশ্ন ছিল যে এটি থেকে আমরা দ্রুত কেন বাড়ছে? ঠিক, তো দ্রুত বাড়ার সব থেকে ইম্পর্টেন্ট কারণ দেখুন, আজকে স্মার্টফোনের ব্যবহার। আজকে স্মার্টফোন আমাদের আস্তে আস্তে প্রায় সব শ্রেণীর হাতেই চলে যাচ্ছে এবং এই স্মার্টফোনের ব্যবহার, আমরা তো এখন শুধু ফোন কল নেওয়া এবং ফোন কল বন্ধ করে দেওয়া বা শুধুমাত্র একটা SMS, এই জায়গায় আমরা কিন্তু নিজেদেরকে সীমাবদ্ধ রাখি। আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থেকে আরম্ভ করে ছোট ছোট অ্যাপ খোলা, সোশ্যাল মিডিয়া, এবং এখানে সবাই একটা রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে এবং একটা কোম্পানির MD অব্দি, তারা সবাই কিন্তু এই জগতের মধ্যে ঢুকে পড়েছে এবং ব্যবহারকারীর সংখ্যা দিনের দিন বেড়ে চলেছে। রাইট? অনলাইন পেমেন্ট আমরা যা করব এখন UPI খুলেই করতে হবে। রাইট? আমরা এখন যদিও বা আমরা UPI খুলে করছি বা কোনো লিঙ্ক দিয়ে আমরা কিছু করছি বা আমরা লিঙ্কের উপরেই ডিপেন্ডেন্ট হচ্ছি, কিন্তু আমাদের সচেতনতা বা আমাদের ট্রেনিং, অ্যাওয়ারনেস কত দূর? নিশ্চয়ই এটা কম, কারণ আমরা জানি এটা আমাদের শিক্ষার বাইরে, আমাদের পড়াশোনার মধ্যে এখনো এই জিনিসগুলো অ্যাড হয়নি। সুতরাং আমাদের এই জায়গায় সচেতনতা খুবই কম, যে কারণে এটার বাড়ার বিশাল বড় কারণ হচ্ছে এই জায়গাটা। আর একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করতে চাই ম্যাডাম, সেটা হচ্ছে AI এবং এই AI এর দ্রুততম গতিতে এগিয়ে যাওয়া। প্রতিটা ফোনের মধ্যে যেমন দেখবেন আপনি জেমিনাই বা ধরুন অ্যালেক্সা বা ধরুন আমাদের সিরি, এই যে জাতীয় জিনিসগুলো ঢুকে পড়েছে, যে আমরা আর হাতের কাজ কম, কথা দিয়েই বলে ফেলি।
যে অ্যালেক্সা প্লিজ সুইচ অন দ্য লাইট, অ্যালেক্সা প্লিজ সুইচ অন দ্য মিউজিক, অ্যালেক্সা প্লিজ বুক মাই উবের। এই যে আমাদের কথা বলে একটা অ্যালেক্সাকে কন্ট্রোল করা, আমরা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছি, আমরা খুবই মানে ঢুকে যাচ্ছি একটা কমফর্ট জোনে। আগে তাও একটু টাইপ করতাম, সেটাও বন্ধ করে দিচ্ছি। সবই যদি মুখে হয় তাহলে এই আওয়াজটাকেও কেউ না কেউ কোথাও না কোথাও ক্লোন করে ওটিপি হিসেবে ইউজ করতে পারে। তাহলে বুঝতে পারছেন আমরাই কিভাবে আমাদের একটা বিশাল বড় রিস্ক ডেকে নিয়ে চলে আসছি। এই কারণেই কিন্তু আস্তে আস্তে সাইবার ক্রাইম প্রচুর হারে বাড়তে শুরু করেছে। ডিজিটাল আসলে যখন ডিজিটাল ইন্ডিয়া, তখন আমরা ডিজিটালি সব কাজ করি। যতটা আমাদের সুবিধা যোগাচ্ছে ততটা কিন্তু বলে না বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, ঠিক ওই রকমই মানে ডিজিটাল কি আসলে অভিশাপ না আশীর্বাদ সত্যি? আচ্ছা, সাধারণত মানুষ কোন ভুলগুলো করে যার জন্য মানে তারা সাইবার প্রতারণার শিকার হন বেশিরভাগ? দেখুন, এটা আপনিও জানবেন, আমরা সবাই জানি যে কোনো অচেনা লিঙ্কে ক্লিক করা উচিত না। সব থেকে ইম্পর্টেন্ট। এবং এটা আমরা বিভিন্ন ব্যাংকিং সাইটেও দেখতে পাই, ব্যাংক থেকে বারণ করছে, গভর্নমেন্ট থেকে বারণ করছে যে অচেনা লিঙ্ক, যে লিঙ্কটা আপনি চেনেন না সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন না। একটা নতুন ধরনের অ্যাটাক এসছে এবং আমরা জানি এটা হচ্ছে .apk ফাইল খোলা। এই যে .apk বা অজানা অ্যাপ, দেখুন মানে এমনও হয়েছে যে বিয়ের কার্ড, ম্যারেজ কার্ড, ইনভিটেশন কার্ড পাঠানো হচ্ছে এবং ওই .apk ফাইলে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে সেই মোবাইলটা তার হাতে চলে যাচ্ছে এবং তার একটা রিমোট কন্ট্রোল নিয়ে নিচ্ছে সেই মোবাইলটা। সেই .apk ফাইল জাতীয় কোনো জিনিস যদি আসে, বাংলা কথায় কোনো অচেনা অ্যাপ যদি আপনার মোবাইলে আসে কোনো হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে বা কোনো মেসেজের থ্রু দিয়ে, একদমই তাতে ক্লিক করা উচিত না। ফেসবুক বা ইমেল বা যে কোনো ধরনের আপনার পাসওয়ার্ড রিলেটেড মানে ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা হচ্ছে সব থেকে দুর্বল জায়গা, কারোর সাথে না। এবং সেই চেষ্টা করা হবে এমন একটা পাসওয়ার্ড জাতীয় জিনিস আপনারা চিন্তা ভাবনা করবেন যেটা শুধু আপনিই চিনবেন। আমি একটা এক্সাম্পল দিতে পারি যে মানুষের না খুব ইজি পাসওয়ার্ড দিয়ে যায়, নিজের ওয়াইফের নাম, তার সাথে ডেট অফ বার্থ বা নিজের স্কুল, তার সাথে এগুলো না পাজল আউট করা খুব সহজ। এটাকে যদি একটু সাইকোলজি দিয়ে খেলা যায়, যে ধরুন আমি এমন একটা পাসওয়ার্ড চিন্তা করলাম যেটা হয়তো আমার ছেলের একটা নাম রইলো, কিন্তু সেই নামটা শুধু আমি জানি, তার ডেট অফ বার্থ রইলো, সেটাও ডেট অফ বার্থ বাংলা ইয়ারে দিতে পারি এবং তার সাথে যদি অ্যাড করি যে এটা আমার যদি পাজলও কেউ করে নেয় তার মানে ওনার একটা ছেলে আছে, অথচ আমার কোনো ছেলেই নেই। যদি আমি এরকম চিন্তা ভাবনা করে একটা পাসওয়ার্ড চিন্তা করতে পারি, ইট ইজ ভেরি টাফ ফর দি অ্যাটাকার। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে তারা আপনার প্রোফাইল চিন্তা করে, আপনার ছেলে আছে কিনা চিন্তা করে, কোন স্কুলে পড়ে চিন্তা করে, এই যে চিন্তা করে করে তারপর আপনাকে পাজল আউট করে ব্রেক করা তাদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। এছাড়া তো আপনার দেখুন ওটিপি, পিন কার্ড মানে ওটিপি পিন, এগুলো অ্যাটলিস্ট আমরা কি করি, কাউ এমনও লোক আছে যারা নিজের কার্ডটা নিজের ছেলেকে দিয়ে বলে যা তুই গিয়ে এটিএম থেকে টাকা তুলে নিয়ে আয়। একদমই নয়। সেই বাচ্চাটা গিয়ে কিভাবে টাকা তুলছে, তার পেছনে কে দাঁড়িয়ে আছে, সে কিভাবে দেখছে, অ্যাবসলিউটলি নয়। পাবলিক ওয়াইফাই, ধরুন আপনি যে কোনো জায়গায় গিয়ে, এয়ারপোর্ট বা যে কোনো জায়গায় গিয়ে আপনি পাবলিক ওয়াইফাই খুলে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আপনি ব্রাউজ করতে আরম্ভ করেন এবং ওইখানে দাঁড়িয়ে আপনি আবার ব্যাংকিং ট্রানজাকশন করছেন ওই পাবলিক ওয়াইফাই, যে পাবলিক ওয়াইফাইটার কোনো অথেন্টিকেশন নেই, যার কোনো প্রপার সিকিউরিটি আছে কিনা আপনি জানেন না। এই জাতীয় জিনিস একটা বিশাল বড় কিন্তু আপনাদের জন্য রিস্ক নিয়ে আসছে। সোশ্যাল মিডিয়ায় যতটা সম্ভব নিজের সম্বন্ধে, নিজের পরিবার সম্বন্ধে, নিজের ব্যক্তিগত জিনিস, প্রপার্টি, এই জাতীয় জিনিস যতটা কম শেয়ার করা যায়। খুব ইম্পর্টেন্ট জিনিস একটা আমি বলতে চাই, যেটা অনেকেই বলে না, এগুলো তো অনেকেই জানে, যে কাস্টমার কেয়ারে ফোন করা। আমরা দেখবো কাস্টমার, আমরা ধরুন যে কোনো স্যামসাং কাস্টমার কেয়ার টাইপ করলাম, গুগলে একটা নাম্বার দিল, সঙ্গে সঙ্গে সেখানে ফোন করলাম। আদৌ আমরা দেখি না যে ওই কাস্টমার কেয়ারটা যদি আমরা ওই মানে স্যামসাং এর সাইটে গিয়ে তারপরে সাপোর্ট থেকে সেই কাস্টমার কেয়ারের নাম্বারটা নিই, তাতে খুব ইজি। কেননা গুগলের মধ্যে অনেক কিছু জিনিস থাকে যেগুলো হয়তো যে লিঙ্কগুলোর কোনো ভ্যালিডিটি নেই। আমরা চেষ্টা করবো যে এমন কিছু অথেন্টিকেটেড ওয়েতে কেওয়াইসি আপডেট আমরা কখন করবো এবং অনলাইন কোন জায়গায় গিয়ে করবো। আমাদের কাছে ইউআইডিআই সাইট আছে, তা সত্ত্বেও আমরা অন্যান্য জায়গায় গিয়ে কেওয়াইসি আপডেট করি কেন? এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ফোনে যদি কেউ মানুষ বা কোনো কাস্টমার কেয়ার বলুন বা পুলিশ থেকেও যদি ফোন করে আর বলে যে আপনার স্ক্রিনটা আমাকে শেয়ার করুন এবং তার জন্য আমি আপনাকে অ্যাপ পাঠাচ্ছি, একদমই না। মানে
1 2 3 4 5 6 করে এরকম অনেকগুলো পয়েন্টস আছে, বাট এইগুলো হচ্ছে মেজর জিনিস যেটার কারণে কিন্তু আমরা ভীষণভাবে প্রতারণার শিকার হতে পারি। একদম, মানে বিশ্বাস করা ভালো, কিন্তু সেই বিশ্বাসে যে আঘাত হানতে পারে সেই বিষয়টা নিয়েও কিন্তু অবিশ্বাস রাখতে লাগবে যে আমি ওই ফাঁদে পা দেব না। আচ্ছা, আপনি বলছিলেন যে কোনো একটা লিংক দিলে এই লিংকে গিয়ে চট করে খোলাটা উচিত না। এবার এই যে ফিশিং মেসেজ, মেল, এইগুলি চেনার জন্য তিনটা লক্ষণ কি আছে, সহজ লক্ষণ কি আছে চেনার জন্য? খুব ইম্পর্টেন্ট, যে ফোনটা করছে, ধরুন ফোন করে আপনাকে একটা লিঙ্ক দেবে, তো যে আমি আপনার মোবাইলে একটা লিঙ্ক পাঠাচ্ছি, দেখবেন তার টোন, তার কথা বলার টোনটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমি আমার বিভিন্ন ক্লায়েন্ট বলুন বা বিভিন্ন মানুষের সাথে কথা বলে বুঝেছি, তারা চেষ্টা করবে ইমিডিয়েট আপনাকে দিয়ে কাজ করা, মানে তাদের টোনটাই হবে যে আপনার জন্য এটা কিন্তু 10 মিনিটের জন্যই আছে স্যার, আপনাকে এই 10 মিনিটের মধ্যে, 10 কেন 5 মিনিটের মধ্যে আপনাকে এটাকে লিঙ্কটাকে ক্লিক করতে হবে, নাহলে এই লিঙ্কটা কিন্তু ওয়ান টাইম লিঙ্ক, এটা আবার ফেল হয়ে যাবে। এই যে আপনাকে প্রভোক করা হচ্ছে একটা আর্জেন্সির জন্য, এই ইন্টেনশনটা নাম্বার ওয়ান, একটা তাড়াহুড়ো করা, ঠিক আছে। এবার আপনাকে ব্যক্তিগত জিনিস জানার একটা ব্যাপার, যে আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, ওই ওটিপিটা জানার, ওই ওটিপিটা কি, রাইট। আপনার পাসওয়ার্ড চাওয়ার চেষ্টা করা, কোনোভাবে হিন্ট চাওয়ার চেষ্টা করা, রাইট, কোনো না কোনো ভাবে আপনার পিন নাম্বার জানার চেষ্টা করা, যে আপনার দেখুন ওনারা এমনও করে যে একটা ক্রেডিট কার্ডের খুব ইজি, আপনার নাম সবাই জানবে, ক্রেডিট কার্ডে কি নামের স্পেলিং করে করে আপনাকে যখন বলবে, তখন আপনার মাথায় আসবে যে আমার তো এক্সাক্ট স্পেলিংটা উনি বলছেন। আপনার যখন ডেট অফ বার্থটা উনি বলবেন, যেটা পাওয়া খুবই সহজ, বা আমার ডেট অফ বার্থটাও জানে, আপনার কোন ব্যাংকের কার্ড সেই অবধি কিন্তু তাদের কাছে সব ডেটাবেস থাকে, কারণ এইগুলো সবই কেনা বেচা হয় আমরা জানি। কিন্তু এই যে আপনার উপর আস্তে আস্তে ট্রাস্টটা করতে করতে লাস্টে যখন জিজ্ঞেস করবে, দেখুন তো 3 ডিজিটের আপনার একটা সিভিভি নাম্বার আছে পেছন দিকে, আপনি ঠিক বলতে পারেন কিনা আমি দেখি তো, আমরা ম্যাচ করবো এদিকে, এই যে একটা লাস্ট কোয়েশ্চেনটা, এটাতেই আপনাদের তিনটে জিনিস আমাদের করা উচিত। একটা হচ্ছে থিঙ্ক, পজ অ্যান্ড দেন অ্যাক্ট, মানে একটু চিন্তা করুন, পজ দিন নিজেকে, হট করে কোনো জিনিসের অ্যাকশন দেবেন না। কেন? ওই মানুষটাকে আমরা চিনি, হঠাৎ করে সে আমার কাছ থেকে এই নাম্বারটাই বা চাইছে কেনা? যদি ব্যাংকের এমপ্লয়ি হয় তাহলে তাদের আরো চাওয়া উচিত নয়, কেন ব্যাংক আমাদের কাছে আছে, ব্যাংকে আমরা যাব, ব্যাংক যদি দরকার আমাদের কাছে আসবে, কিন্তু ফোনে এই ধরনের সেন্সিটিভ ইনফরমেশন কখনোই দেওয়া উচিত নয়। প্লাস যদি কোনো লিঙ্ক আপনি দেখেন, আপনি কাইন্ডলি ভেরিফাই করে নেবেন। ধরুন আপনাকে আইসিআইসিআই কোনো লিঙ্ক পাঠালো, তো আপনি একটা আইসিআইসিআই ব্যাংকের লিঙ্ক আপনি নিজেই খুলে দেখতে পারেন। আপনাকে কেউ পাঠালো, সেটাকে ক্লিক করে আপনি খুলবেন কেন? ইটস কোয়াইট কমন। আর যদি খুব ইম্পর্টেন্ট হয়, যারা খুব বেশি সচেতন হন, বা আমি চেষ্টা করবো যারা সচেতন হওয়া উচিত, সেই লিঙ্কটাকে ভালো করে পড়ুন। কোথাও কি কোনো ধরনের স্পেলিং মিস্টেক আছে? নিশ্চয়ই থাকবে। বা কোথাও কি কোনো ধরনের ডবল ডট আছে, কোথাও কি কোনো ধরনের .com এর জায়গায় .org আছে, আমরা কিন্তু এগুলো মিস করে যাই। আমরা শুধু দেখি আইসিআইসিআই, আমরা শুধু দেখি গুগল, বা এটাই ঠিক, বাকিগুলো আমরা হয়তো পড়ি না, বা স্পেলিং মিস্টেকের দিকে আমরা খেয়াল রাখি না। তো এই ধরনের জিনিস আমাদেরকে মাথায় সব সময় রাখতে হবে। ঠিক ঠিক। এখন কিন্তু প্রায়শই শোনা যায় যে ব্যাংকিং এর ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং বা ইউপিআই জালিয়াতি, এগুলি কিন্তু মানে প্রায়ই শোনা যাচ্ছে। আমরা খবরের কাগজ খুললেই দেখি, বা যখন নিজেও খবর পরিবেশন করতে বসি, তখন কিন্তু প্রায়শই এই ধরনের নিউজ আমরা পাই, মানুষের কাছে এটা তুলেও ধরি। যার জন্য আজকে কিন্তু আমাদের এই প্রচেষ্টা যে মানুষকে যাতে সজাগ রাখতে পারি, সচেতন করতে পারি। তো এই যে জালিয়াতি, অনলাইন ব্যাংকিং ও ইউপিআই জালিয়াতি কিভাবে ঘটে এবং এগুলো থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে? আমি আগেও বলেছি যে ব্যাংকিং জালিয়াতির জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখবেন লিঙ্ক পাঠানো, স্ক্রিন শেয়ারিং এর জন্য আপনাকে প্রভোগ করা, আপনাকে রিকোয়েস্ট মানি পাঠানো হয় ইউপিআই এর থ্রু দিয়ে, ঠিক আছে, এই রিকোয়েস্ট মানি আপনি এটাকে অ্যাকসেপ্ট করুন, এই যে অ্যাকসেপ্ট করানো, আপনাকে ভুয়ো কোনো মেসেজ দিয়ে রিফান্ডিং, আপনাকে কিছু রিফান্ড করা হচ্ছে সেটা বলা, কিউআর কোড স্ক্যান করানোর জন্য একটা কিউআর কোড পাঠিয়ে দেবো আপনার সামনে, ঠিক আছে, যাতে করে আপনার টাকা পাবেন, ফেক কেওয়াইসি বা প্যান আপডেট করার একটা লিঙ্ক পাঠিয়ে দেবো, এরকম বিভিন্ন ধরনের প্রতারণার মানে ফাঁদ তারা ভেবে রেখে দিয়েছে। এবং জানে মানুষ এমন একটা জাতি না, যাদেরকে আপনি যত লোভ দেবেন, বিশেষ করে টাকার লোভ দেবেন, তারা কিন্তু আর কিছু দেখে না, তারা ওই টাকা যে আসবে সেটার উপর চিন্তা করে, কিন্তু কেন আসবে
কি করেছি এমন যে আমাকে কেউ টাকা দেবে, এটা নিয়ে কিন্তু কেউ সাইকোলজিক্যালি চিন্তা ভাবনা করে না। এবার আপনার প্রশ্ন আসি, রক্ষা কিভাবে পাওয়া যায় এগুলো থেকে। দেখুন, কিউআর স্ক্যান করলে আমরা টাকা দিই, তাই না? কোনোদিন টাকা আসে না আমাদের কাছে, ঠিক না? তো আমাদের মাথায় রাখতে হবে এমন একটা কিউআর কোড যেটা আমি স্ক্যান করব, আমাকে কেউ পাঠাবে না। আপলোড করাটা হচ্ছে সব থেকে খারাপ জিনিস। তার কারণে ওই স্ক্যানের মানে কোডটা আমার ওয়াইফের মোবাইলে পাঠালে আমি স্ক্যান করতে পারি, তাই? কিন্তু 2 নম্বর হচ্ছে আমরা টাকা কোনোদিন মানে কখনোই আসে না, কোড দিয়ে কোনোদিন টাকা আসে, এটা মাথায় রাখতে হবে। ইউপিআই কালেক্ট করার রিকোয়েস্ট কখনোই অ্যাকসেপ্ট করবেন না। কোনো জায়গা থেকে কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠাবে না, আপনি অ্যাকসেপ্টই করবেন না। আর যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে একটা অথেন্টিকেটেড সোর্স হতে হবে, মানে চেনাশোনা নাম্বার বা চেনাশোনা মানুষ, এছাড়া কিন্তু নয়। সেখানেও একটা কিন্তু সাবধানতা রাখতে হবে যে চেনাশোনা মানুষের পেছনেও কিন্তু অনেকে আইডেন্টিটি থেফট করে ঢোকার চেষ্টা করে। তো একটা কল করে নেওয়া, হ্যাঁ তুই কি আমায় এরকম কোনো লিঙ্ক পাঠিয়েছিস, আর একটা লেয়ার অফ সিকিউরিটি আমরা ওখানে পুট করে দিতে পারি। কোনোদিন কখনো কারোর সাথে স্ক্রিন শেয়ার করবেন না, এটা আমি প্রথম থেকে। যদি পুলিশ, আজকাল ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে, এবং ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে পুলিশও বলে আপনার পুলিশের একদম উর্দি পরে এসে বিভিন্ন ধরনের অ্যাপ পাঠিয়ে বলে আপনি এই স্ক্রিনটা আপনার শেয়ার করুন বা আপনি ওই আপনার মোবাইলটা শেয়ার করুন। নো, নট অ্যাট অল। আবার বলছি, অজানা লিঙ্ক বা অজানা অ্যাপ যে কোনো ব্যাংকের হোক তাতে ক্লিক করা বা সেটাকে ইনস্টল করা যাবে না। কোনো ধরনের ইউপিআই পিন বা এটিএম পিন কারোর সাথে শেয়ার করা যাবে না। এইটা একদম মানে আমাদেরকে যাকে বলে মাথায় ঢুকিয়ে দিতে হবে, মেমোরিতে ঢুকিয়ে নিতে হবে। আমরা কিন্তু 90% সেফ থাকবো, এটুকু আমি বলতে পারি। ঠিক ঠিক। ওটিপি দিয়ে অনেকে টাকাই ব্যাংক থেকে পুরো লুটে নেওয়া হয়। বলে কি যে আমার অ্যাকাউন্টে আর 1 টাকাও নেই, সেই ওটিপি বলার জন্য ওটিপি জিজ্ঞেস করে ওটিপিটা কি এসছে একটু বলুন। অনেকে এটা সাবধান থাকে, ওটিপি বলতে চায় না বা বলে না, কিন্তু যারা বলে অনেকে ফাঁদে পা দেয়। সেই জায়গাতে কি কি নিয়ম মানা জরুরি? দেখুন, যে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়, মানে তৈরি করে দেয় তারা, এমন অবস্থা করে দেয় যে আপনার কাছে দেখবেন অজান্তেই প্রচুর ওটিপি আমাদের কাছে আসে। আপনি দেখবেন কোনো সময় আপনার কাছে হয়তো কোনো পার্সেল আসবে হচ্ছে, তার আগেও 3-4টে ওটিপি চলে আসে। আমার বক্তব্য হচ্ছে, যে পার্সেলটা নিয়ে এসছে তার সামনে দাঁড়িয়ে নিজের মোবাইলটা হাতে নিয়ে তাকে যদি জিজ্ঞেস করি যে তারা বলবে দেখবেন যে আপনার কাছে একটা মোবাইলে ওটিপি গেছে, কোথা থেকে এসছে, তার সামনেই কিন্তু আমি 1 to 1 জিজ্ঞাসা করছি, মানে সেই পার্সেলটা দিতে এসছে। তো সেরকমই হঠাৎ করে আমার কাছে কোনো ওটিপি আসবে কেন, কে পাঠাবে? তার মানে আমার কোথাও না কোথাও সিম ক্লোনিং হচ্ছে, রাইট? আমি ওই সিম ক্লোনিংটা হচ্ছে কোথা থেকে, তাহলে আমাকে জানতে হবে আমার যারা আমি সাবস্ক্রাইবার, এয়ারটেল হতে পারে, ভোডাফোন হতে পারে, আমরা তাহলে সেখানে প্রশ্ন করি যে আমার অজান্তে হঠাৎ করে এই ওটিপি গুলো আসছে কেন, আমি তো কোথাও কারোর সাথে শেয়ার করছি না, রাইট? টিভিভি নাম্বার, যেটা খুব সেন্সিটিভ, আমার মনে হয় সেটাকে প্রোটেক্ট করে রাখাটা আমাদের দায়িত্ব, রাইট? আমরা চেষ্টা করব নিজেদের কার্ডগুলোকে যত বেশি কম ইউজ করার। 1টা কি 2টো কার্ড ছাড়া মাল্টিপল কার্ড ওয়ালেটে রাখা উচিত নয়। আপনি যে কার্ডটা বেশি ইউজ করেন সেটাকেই রাখুন। অনেক জায়গায় আপনার পাশ দিয়ে লোক বেরিয়ে যাবে, তাদের কাছে বিভিন্ন ধরনের ডিভাইস থাকে, তারা আপনার কার্ডটাকে ক্লোনও করতে পারে। সুতরাং আনলেস আনটিল আপনার ক্রেডিট কার্ড ইউসেজ হচ্ছে, সারা মাসে আপনি দেখুন আপনার কতটা ক্রেডিট কার্ড ইউজ হচ্ছে, আপনি সেই ক্রেডিট কার্ডটা রাখতে পারেন এবং সেটাকে আপনি বিভিন্ন ধরনের অনলাইন ট্রানজাকশন বা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন এগুলোকে অফ রাখার প্রচুর নিয়ম কানুন আছে, আপনি সেইগুলোকে ব্যবহার করুন। ইউআইডিআই রুল, আরবিআই রুল, ট্রাই রুল, এই অনেক রুলস আছে এবং তারা কখনোই কিন্তু ওটিপি চায় না। আমি আবার বলছি, ব্যাংক, ইউআইডিএআই বা ট্রাই এরা কোনোদিনই কিন্তু ওটিপি চায় না, তারা এটা আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমরা কারোর সাথে এই ওটিপি শেয়ার করব না। অনেকে দেখবেন ওই যেটা আমি প্রথমেই বলছিলাম, অল্প সময়ের জন্য একটা ওটিপি পাঠিয়ে আপনাকে বলবে এই ওটিপিটা। খুব ইম্পর্টেন্টলি দেখবেন আমাদের মেসেঞ্জারে অনেকে আনওয়ান্টেড কিছু লোক আমাদের সাথে কথা বলে, যাদের হয়তো আমরা কোনোভাবে চিনি নামে, তারা হয়তো হঠাৎ করে কথা বলে আমাদের কাছে টাকা চায় এবং তারা নিজেদেরকে প্রুভ করানোর জন্য বেশ কিছু জিনিস আপনাকে পাঠাবে। সেই জিনিসগুলো যেটা পাঠাচ্ছে বা যে ডকুমেন্টস গুলো পাঠাচ্ছে সেটাও কিন্তু তারই অ্যাকাউন্ট থেকে হ্যাক করে আপনাকে পাঠাচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে, যদি আপনার ফেসবুকে 3000
ফ্রেন্ডস থাকে, তার মধ্যে হার্ডলি হয়তো আপনার সাথে 50 কি 60 জন যোগাযোগ রেখেছে। বাকি যে এত সংখ্যক লোক যেটা আপনার ফ্রেন্ড লিস্টে আছে, তারা কি আদৌ আপনাদের ফ্রেন্ড? তাদের সাথে কি আদৌ কথা বলা উচিত? তাহলে এই ধরনের ফাঁদে আমরা কেন পড়বো? আর বেশিরভাগ মানুষ, আমি বলবো এজ হচ্ছে আইদার আপনার 16 এর নিচে অথবা 50+ বা 55+, আমরা দেখেছি তারাই কিন্তু প্রতারণার মানে ফাঁদে বিশেষ করে পড়ে যাচ্ছে। এই এই এজ গুলো হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট এজ। এটুকুই আমি বলবো। হ্যাঁ, আপনি এই বলছিলেন যে মেসেঞ্জারের কথা, যে মেসেঞ্জারে কেউ মেসেজ করে তারপরে বলল যে আমার এটা টাকা দরকার, অথচ সে অন্যদিন আমার সঙ্গে কথা বলে না, বা বোধহয় মানে কোনো সময় কথা বলেছে, ওইটাই ক্লোন করে হয়তো বা এটা করছে অন্য কেউ, অন্য প্রতারক কেউ করছে। এখন ফেসবুক আর হোয়াটসঅ্যাপের কিন্তু একদম রমরমা, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ছাড়া চলেই না আমাদের। আমরা কিন্তু মানে এটার সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি যেটা ছাড়া আমাদের চলে না। তো এই যে ফেসবুক বা এই যে হোয়াটসঅ্যাপ, যে এই যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো, এগুলোকে সুরক্ষিত রাখার জন্য কি কি সেটিংস অন রাখা উচিত? খুব ভালো প্রশ্ন, এবং খুব ইম্পর্টেন্টলি আপনারা শুনুন। প্রথম যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 2 factor অথেন্টিকেশন। আপনি দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপে যদি যান, সেটিংস এর মধ্যে কেউ একটা 2 factor অথেন্টিকেশন অন করা যায়। সেখানে আপনি স্পেসিফিক্যালি আপনার হোয়াটসঅ্যাপটাকে বন্ধ রাখতে পারেন, রাইট? আপনি পিন দিয়ে হোয়াটসঅ্যাপকে ক্লোজ রাখতে পারেন, যাতে করে যদি কোনোদিন আপনার ক্লোনও হয় তাহলে অ্যাটলিস্ট আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ, ফটো এগুলো মানে সুরক্ষিত থাকে। সেম ওয়ে আপনার ফেসবুক আছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও কিন্তু 2 factor অথেন্টিকেশন থাকে, যে কারণে আপনার অ্যাকাউন্টের ভিজিবিলিটি আপনি তাদেরই দেবেন যাদেরকে আপনি চেনেন, রাইট? আপনি এমনও আমাদের কাছে সেটিংস আছে যেখানে আমরা প্রাইভেট করতে পারি বা অনলি ফ্রেন্ডস করতে পারি। এটা যদি আমরা পাবলিক করে দিই তাহলে পৃথিবীর যে কোনো মানুষ আমার সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস নিয়ে আমার যাবতীয় ইনফরমেশন তারা শেয়ার করতেই পারে, মানে দেখতে পায়, সরি। তো এই 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 জায়গাগুলোকে আমাকে প্রথম মাথায় রাখতে হবে। কোনো ধরনের কোনো লগ ইন অ্যালার্ট, মানে কেউ ধরুন আমার অজান্তে কোনো জায়গা থেকে আমাকে অ্যাক্সেস করার চেষ্টা করছে, আমার সোশ্যাল মিডিয়াতে ঢোকার চেষ্টা করছে, তাহলে আমার কাছে একটা অ্যালার্ট সিস্টেমটা অন করে রাখতে হবে বা নোটিফিকেশন অন করে রাখতে হবে, যে আমার বাইরে যদি কেউ আবার এতে ঢোকার চেষ্টা করে আমার ইউজার আইডি পাশে, আমি যেন সঙ্গে সঙ্গে অ্যালার্ট পাই। যে কারণে দেখবেন অনেক জায়গায় আপনাকে আপনি ধরুন দুটো জায়গা থেকে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করছেন, তাহলে আরেকটা জায়গা থেকে যখন অ্যাক্সেস করেন তখন আপনাকে নোটিশ দেয় এটা কি আপনি, যে আপনি ধরুন আপনি মোবাইল থেকে করে রেখেছেন, আবার আপনি ল্যাপটপ থেকে করছেন। যখন মোবাইল থেকে করে রেখেছেন ও ধরে রেখেছে যে আপনি মোবাইল থেকেই লগ ইন করবেন, কিন্তু যখন আপনি ল্যাপটপ থেকে আবার করতে চাইছেন তখন আপনাকে প্রশ্ন করা হবে এটা কি আপনি। যদি আপনি হন তাহলে আপনি আপনার পরিচয় দিন, আইদার থাম্ব ইমপ্রেশন বা আপনার ফেসিয়াল রেকগনিশন বা কোনো ওটিপি, এই যে জাতীয় জিনিসগুলোকে অন করে রাখা দরকার। তার মানে আপনি একাধিক জায়গা থেকে তো একবারে লগ ইন করতে পারেন না, আপনার একটা কি দুটো জায়গা হতে পারে। সুতরাং এই অ্যালার্ট গুলোকে রাখা। স্ট্রং পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডটা চেষ্টা করবে, যেমন যত বেশি কমপ্লেক্স পাসওয়ার্ড আমি তৈরি করব তত হ্যাকারদের জন্য টাফ হবে আমার পাসওয়ার্ডটা ব্রেক করা। আমি যত বেশি ক্যারেক্টার ইউজ করব তত তাদের পক্ষে টাফ হবে সেটাকে ব্রেক করা। এবং আমি চেষ্টা করবো আমার একটা প্রপার পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করা, মানে বিভিন্ন জায়গায় তখন পাসওয়ার্ড দিতে হয়, আমি কটা পাসওয়ার্ড মনে রাখবো, তাহলে আমাদের একটা প্রপার অথেন্টিকেটেড পাসওয়ার্ড ম্যানেজারও ইউজ করতে হবে, যেটা কিনবো হয়তো আমি লাইসেন্সড। সেই পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে যেন আমার পাসওয়ার্ডটা থাকে, এবং প্রতি 21 দিন বা 3 মাস অন্তর অন্তর পাসওয়ার্ডটা যেন চেঞ্জ করার প্রম্পটও আমার কাছে আসে, যেন ফোর্সফুলি আমি যেন চেঞ্জ করতে পারি। যদি আমি মিনাক্ষী আপনাকেই জিজ্ঞেস করি আপনি লাস্ট কবে জিমেল পাসওয়ার্ড চেঞ্জ করেছিলেন, আপনি হয়তো দেখবেন সেটা 2 মাস, 3 মাস, 4 মাস। তো কারেক্ট, এটা উচিত না। আমাদেরকে রেগুলার এই জিনিসগুলোকে, কারণ আমরা রোজই ঢুকছি এখানে। আমি যদি জিজ্ঞেস করি আপনার ফোনের পিন কবে চেঞ্জ করেছিলেন, যবে থেকে হয়তো অনেকে কিনেছে তারপর থেকে ফোনের পিনটাই চেঞ্জ করেনি, একই পিন রেখে দিয়েছে। তো এই জায়গাগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। প্রোফাইল প্রাইভেসি, আমি আবার বললাম, ফ্রেন্ডসদেরকে ট্যাগ কাকে করছেন, আপনি ট্যাগিং যাকে করছেন সেই মানুষটাকে, তার মানে আপনি আপনার ইনফরমেশনটাকে দিয়ে দিচ্ছেন। ট্যাগ মানে আমি যাকে চিনি তাকেই ট্যাগ করবো, রাইট? কি ইনফরমেশনে ট্যাগ করবো সেটা মাথায় রাখতে হবে। লোকেশন অ্যাক্সেস বন্ধ, মানে আমি কোথায় মুভ করছি, আজকে আমি আগরতলায় আছি, কালকে কলকাতায় যাচ্ছি, পরশু বম্বে যাচ্ছি, আমার এই লোকেশন অ্যাক্সেস গুলো বন্ধ করতে হবে, কারণ তারা আমাকে কিন্তু ট্র্যাক রাখছেন কোথায় কোথায় মুভ করছি, কোথায় কোথায় থেকে লগ ইন করছি। তো লোকেশন অ্যাক্সেস বন্ধ করে দেওয়া একদম। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে কোনো ধরনের ফোন নাম্বারকে আপডেট করা, রাইট? আমার হয়তো পুরনো কোনো ফোন নাম্বার আছে, আমি আবার একটা নতুন ফোন নাম্বার অ্যাড হলো এবং ওই ফোন নাম্বারটা হারিয়ে গেছে, মানে
ফোনটাই নেই, ওই নাম্বারটা ইউজ হয় না, কিন্তু আমাদের স্টিল ওই নাম্বারটা আমাদের সোশ্যাল মিডিয়াতে ঢুকে আছে। আমাদের ইমিডিয়েটলি ওই ধরনের নাম্বারগুলোকে সরিয়ে দেওয়া উচিত, কারণ হয়তো সেটা অন্য কেউ ইউজ করছে। তো এরকম ছোট 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 অনেক কিছু জিনিস আছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যেগুলি আমরা নজরেই রাখি না বা ভুলে যাই, বা ওটা এতটা পাত্তা দেই না যে এটা কিছু হতে পারে করে, কিন্তু ওইগুলি বড় আকারে শাল হয়ে দাঁড়ায়, এটা বোঝা গেল আজকে। আচ্ছা, এই যে একদম। আচ্ছা, এই যে অনেকেই বলে যে মোবাইলটা হ্যাক হয়ে গেছে বা আমার মোবাইলটা হ্যাক হয়ে গেছে, কিন্তু এই যে হ্যাক হওয়াটা, এই মোবাইল হ্যাক হলে এমন কি কি লক্ষণ আছে যে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো হ্যাঁ আমার মোবাইলটা হ্যাক হয়ে গেছে? এটা থেকে বাঁচার কি উপায় আছে বা কি কি লক্ষণ আছে? আচ্ছা, তো লক্ষণটা বলি। হুম। প্রথম কথা হচ্ছে, দেখুন, এই যে আমি এতক্ষণ ধরে আপনাকে লাস্ট কোয়েশ্চেনের যে আনসার গুলো দিচ্ছিলাম, হুম। তাতেই কিন্তু অনেক কিছু জিনিস আছে যেটা করলে কিন্তু প্রথমত মোবাইল হ্যাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবার আপনি বলতেন হয়ে গেছেন কি করে বুঝবো? হুম। দেখবেন কোনো কোনো সময় না আমাদের মোবাইলটা অস্বাভাবিক গরমও হয়ে যায়। এটা সবসময় আমাদের ব্যাটারির জন্য হয় না কিন্তু, হ্যাঁ। হুম। যদি আমাদের মোবাইলে কোনো ধরনের কোনো সফটওয়্যার, এপিকে ফাইল বা এই জাতীয় জিনিস যদি ইনস্টল হয়, তাতেও কিন্তু মেমোরি ইউটিলাইজেশন বাড়ে, এবং মেমোরি ইউটিলাইজেশন যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের ফোন অস্বাভাবিকভাবে গরম হতে থাকে, রাইট? তার মানে নিশ্চয়ই কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ধরনের কোনো জিনিস আমাদের মোবাইলে আছে যেটা কিন্তু আমাদের মোবাইলকে আরো বেশি প্রসেসিং করতে কোর্স করাচ্ছে। আচ্ছা। ব্যাটারি অযথা আপনি দেখবেন অযথা দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা লক্ষণ। তার মানে আপনি হয়তো ফোন ইউজ করছেন না, কিন্তু ব্যাক এন্ডে আপনার ফোনটা চলছে। আপনার দেখবেন কতগুলো অ্যাপ খোলা আছে, আমরা অ্যাপগুলো বন্ধই করি না, রাইট? এই অ্যাপগুলোকে প্রপার বন্ধ করা উচিত। অ্যাটলিস্ট মোবাইলকে কোনো একটা সময় সুইচ অফ করে সুইচ অন করা উচিত। সারাদিনে আমি অন্তত 3 থেকে 4 বার করি। আমি জানি না বাকিরা কজন করে। ইভেন রিস্টার্টও হয়তো অনেকে মারে না, আনলেস আনটিল কোনো সফটওয়্যার ইনস্টল করছে, আপডেট করছে, তার আগে তারা কিন্তু ইনস্টল মানে রিস্টার্টই করে না। তো আমার বক্তব্য হচ্ছে, যদি কোনো ধরনের কোনো জিনিস থেকেও থাকে, তাহলে যদি আপনারা একবার শাটডাউন বা রিস্টার্ট করেন, তাহলে কিন্তু জিনিসগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আবার বলছি, অজানা অ্যাপ যদি হঠাৎ করে আপনি দেখতে পান আপনার মোবাইলে কোথাও ইনস্টল হয়েছে আপনার অজান্তে, প্রথম কথা হচ্ছে যে যে অ্যাপগুলো আপনি রোজ ইউজ করেন, আমরা রোজ কি কি অ্যাপ ইউজ করি? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, খুব বেশি হলে আমি যেমন কর্পোরেট এসে লিঙ্কডইন, যদি আমি কোনো খাবারের জিনিস পাঠাই সুইগি, জোম্যাটো, এর বেশি বা উবের, ওলা, এই জাতীয় জিনিস ছাড়া তো আমাদের খুব বেশি কিছু লাগে না। বা আমার কোনো মেলের জন্য বা একটা ওয়েব ব্রাউজার, এর বেশি আমার কিছু লাগা উচিত না। এবার আমি বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করে যাচ্ছি, তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমার আননোয়িংলি কি ডাউনলোড হচ্ছে, বা আমার অজান্তে এমন কিছু ডাউনলোড হয়ে বসে আছে কিনা আমাদের রোজ একবার করে চেক করা। আমরা এত তো রিল চেক করি, কিন্তু একবার চেক করতে পারি না কি কি অ্যাপ আছে। পপ আপ, হঠাৎ করে কোনো বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনে ক্লিক করে দেওয়া, দেখবেন সেইগুলো কিন্তু একটা বিশাল বড় প্রতারণার জায়গা। ব্যাংক থেকে ওটিপি বা কোনো ইউপিআই অ্যালার্ট হলো, সেটাতে অযথা আমরা ক্লিক করে দিই, রাইট? এবং নিজে কিছু ধরনের স্ক্রিনকে নাড়াচড়া করা বা টুইক করা, কোনো অ্যাপের মধ্যে গিয়ে খোঁচাখুচি করা, খুব বাংলা কথায়, সেগুলো কিন্তু এক একটা ধরনের লক্ষণ আমাদের হ্যাক হয়ে যাওয়ার। আমরা নিজে অনেক কিছু করে ফেলি, বাকিদের ওদেরকে কিন্তু কিছু করতে হয় না, আমরাই কিন্তু আমাদের ডেটা বা আমাদের জিনিসগুলো ওদের হাতে তুলে দিই। বাট এইগুলো কিন্তু মেজর লক্ষণ, আপনাদের একটু মাথায় রাখতে হবে। আপনি শুরুতেই বলেছিলেন যে ওয়াইফাইটা যে অনেকেই ওয়াইফাই ইউজ করে, এটা বেশিরভাগ দেখা যায় টিনেজের মধ্যে। কোথাও কোনো একটা বড় একটা শপ আছে বা কিছু একটা আছে, ওখানে ওয়াইফাইটা যদি কোনোভাবে তারা মোবাইলে নিয়ে নিতে পারে, অনেকে গেম খেলে, গেম করতে থাকে মোবাইলের মধ্যে, ওয়াইফাইটা খুব মানে ইউজ করে। একটু আগেও আপনি বলছিলেন যে ওয়াইফাই যে ঝুঁকিপূর্ণ, যে এই যে ওয়াইফাই ঝুঁকিপূর্ণ, এটা থেকে মানে আরো যদি আরেকবার একটু ক্লিয়ার করে বলে দেন যে কিভাবে মানে রক্ষা পাওয়া যাবে, কি কি উপায়, সুরক্ষার উপায় আছে? আমি একটা স্টেপ এগিয়ে বলছি, তারপর আপনি ফিরে আসছি। এখন ওয়াইফাই বাদ দিন, লেটেস্ট যে অ্যাটাকটা এসছে, তাতে আমরা যদি মোবাইলের পাওয়ার কেবলটাকেও কিন্তু যদি ইউজ করি, সেই পাওয়ার কেবলের মাধ্যমে কিন্তু ডেটা হ্যাক হচ্ছে। নট নেসেসারি আমাকে ওয়াইফাই এ ঢুকতে হবে। ভেরি লেটেস্ট অ্যাটাকের কথা আমি বললাম। তাহলে ওই 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 প্লাগইনটা বানানোই হয়েছে যে যাতে করে আপনার ডেটাকে সেখান থেকে বার করে নেওয়া যায়। এবং এই এবার ফিরে আসি আপনার আনসারটায়, যে ওয়াইফাই মানেই হচ্ছে
এখানে বিভিন্ন ধরনের নজরদারি করছে। এয়ারপোর্টস গুলো বা ক্যাফে গুলোতে বিশেষ করে যে ওয়াইফাই গুলো লাগানো থাকে, সেই ওয়াইফাই গুলোতে সবসময় বাইরে থেকে সবাই কিন্তু বসে বসে স্ক্যানিং করছে যে কতজন এই ওয়াইফাইতে লগ ইন করেছে আচ্ছা। এবং কোন কোন ল্যাপটপ থেকে কোন কোন ওএস থেকে তার ওখানে সেই অপারেটিং সিস্টেম যেটা মানে যে অ্যাপ্লিকেশন দিয়ে করেছে সেটা কতটা সিকিউর, তারাও দেখে কতটা সিকিউর, সেখানে কোনো অ্যান্টিভাইরাস আছে কিনা, রাইট? এদেরকে বলা হয় এই মানুষগুলো যারা আপনি হয়তো ওয়াইফাই এ ঢুকে কোন একটা সাইটে যাচ্ছেন, ধরুন কথার কথা ব্যাংকের কোনো সাইটেই যাচ্ছেন, ওরা কিন্তু বসে বসে দেখতে পাচ্ছে যে আপনি কোন ব্যাংকের সাইটে যাচ্ছেন, কোন লিঙ্কটা ক্লিক করলেন, ওখানে কি ধরনের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিচ্ছেন, সবকিছু কিন্তু তারা মাঝখানে বসে দেখছে। এটাকে বলে ম্যান ইন দ্য মিডল। মানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক একটা এমন একটা অ্যাটাক যেখানে এরা এই ওয়াইফাই এর পাবলিক ওয়াইফাই এর এখানে বসে থাকে এবং এই তারাও এক ধরনের মানে নেটওয়ার্ক তৈরি করে রাখে। সেই নেটওয়ার্কের মধ্যে দিয়ে যখনই আপনি পাস হবেন আপনার যাবতীয় ডেটা ওখানেই সেভ হবে। সুতরাং এইগুলোকে অনেক সময় বলা হয় স্টেশন হাইজ্যাক বা ম্যান ইন দ্য মিডল। যেমন বলছি যে ম্যান ইন দ্য মিডল কথা, এগুলো কিছু সাইবার সিকিউরিটির টার্ম বা ভীষণভাবে সাইবার ক্রাইমে ইউজ হয় যে তাদের কাজই হচ্ছে ডেটাকে ইনফো চুরি করা, ডেটা চুরি করা। অনেক সময় শুধুমাত্র আপনার পয়সা নেওয়ারই তাদের প্রবৃত্তি থাকে না, ইনফো গুলোকে পাস অন করে বা ইনফো গুলোকে বিক্রি করে তারা কিন্তু পয়সা পায়। সুতরাং এই একটা বড় জিনিস। এবার আপনার লাস্ট যে এটা ছিল যে কিভাবে নিরাপদ থাকা যাবে, তাই এখানে আমরা কিভাবে নিজেদেরকে সেফ রাখতে পারবো। সব থেকে প্রথম হচ্ছে পাবলিক ওয়াইফাই যদি না ইউজ করি সব থেকে ভালো। এবার যদি আমি ইউজও করি আমার সিস্টেমে অ্যাটলিস্ট কিছু টেকনোলজি বা কিছু অ্যান্টিভাইরাস বা ডিএলপি জাতীয় কিছু জিনিস থাকতে হবে, যেগুলোকে আমরা বলি প্রোটেকশন মেকানিজম। অ্যাটলিস্ট সেইগুলো থাকলেও আমরা অজান্তেও যদি কোনো লিঙ্কে ক্লিক করে ফেলি বা কোনো ইনফরমেশন দেয় অ্যাটলিস্ট তারা যেন আটকাতে পারে। তাহলে আমার দুটো জায়গা গেল। এক হচ্ছে আমরা ইউজ করবো না, যদিও বা করি আমরা কোনো ধরনের সেন্সিটিভ অ্যাপও করবো না, মানে ব্যাংকিং ইনফরমেশন তো নাই, একদমই না। এবং এর পরেও যদি আপনার কিছু মনে হয় তাহলে ভিপিএন ব্যবহার করুন বা জিরো ট্রাস্ট, যেটা আমাদের নতুন টেকনোলজি এসছে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা জিরো ট্রাস্ট, যেখানে হয়তো আপনি একটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড টানেল বানাতে পারেন। মানে হচ্ছে আপনার ল্যাপটপের সাথে শুধুমাত্র আইসিআইসি এর একটা টানেল থাকবে, তার মধ্যে দিয়ে যেটা যাবে, যে কারণে একটু ঝুঁকিটা কমে যায়। আচ্ছা। অটো কানেকশন যেন না থাকে, মানে আপনি লগ ইন করলেন আর সঙ্গে সঙ্গে দেখবেন প্রচুর হোটেলে আপনি একবার গিয়েছিলেন, দ্বিতীয়বার গেলেন অটো কানেক্ট হয়ে যায়। এই অটো কানেকশনটা সবসময় বন্ধ রাখা উচিত। আর একটা ফাইনাল কথা বলবো, সেটা হচ্ছে পার্সোনাল হটস্পট যদি আপনার কাছে থাকে, মানে ধরুন আপনার মোবাইল, আপনি চেষ্টা করবেন মোবাইলের সাথে যেন আপনার কানেক্টিভিটি থাকে, ওয়াইফাই যেন না থাকে। মোবাইলটা তো আপনি ফ্রিতেই পাচ্ছেন, এখানেও 5G আছে, তাহলে এখানে ওই পাবলিক ওয়াইফাই দিয়ে আপনি ইউজ করবেন। এই মাথা থেকে এই জিনিসগুলোকে বার করে দিন, এতেই আপনি নিরাপদ থাকবেন। আরেকটা বিষয় আমার মাথায় এলো যে আপনার সঙ্গে কথা বলতে বলতে প্লাগের কথা যখন বলছিলেন, অনেক সময় দেখা যায় রেল স্টেশনে প্লাগ লাগানো আছে, চার্জার লাগানো আছে, সেই চার্জারে গিয়ে কারোর মোবাইলটা হয়তো বা চার্জ করলো। এইটাতে কতটা ঝুঁকিপূর্ণ থাকতে পারে? পুরোটাই ঝুঁকিপূর্ণ, পুরোটাই। আমাদের দেখুন, আমি আবার বলছি, হোয়াট ইউ ডোন্ট এক্সপিরিয়েন্স ডোন্ট বিলিভ। আর এটা কোনো এক্সপিরিয়েন্স করার জায়গাও নয় কোনো জায়গায়। আমি আবার বলছি, আপনার কাছে পাওয়ার ব্যাংক নিতে কি অসুবিধা আছে? ইউজ দ্য পাওয়ার ব্যাংক না, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, রাইট? আমি তো আমার ল্যাপটপের সাথেও আমার মোবাইলে লাগিয়ে আমি সেটাকেও চার্জ করতে পারি। আমার কাছে অপশন আছে, তা সত্ত্বেও কেন আমি এটা করবো? যদি করি, আবার আমি বলছি, আমার মেশিনে অ্যাটলিস্ট একটা প্রোটেকশন নিয়ে আমাদের করা উচিত। বা নিজের চার্জারটাও তো ইউজ করতে পারে, ব্যাগ থেকে খুলে নিজের চার্জারটা খুলে। সেটা তো সব থেকে কমন সেন্স। মানে থ্যাঙ্কস, আপনি অ্যাটলিস্ট কমন সেন্সটা বলে দিলেন। সেটা তো মাস্ট। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, এখন কিন্তু ম্যাক্সিমাম লোকে কিন্তু ফ্লাইটে চলাচল করে, যেখানে যাক, ধরুন আগরতলা থেকে কলকাতা বা ব্যাঙ্গালোর বা দিল্লি, যেখানে যে যা ট্রেনটা একটু কমই মানুষে ইউজ করে, কারণ তার সময়টা বাঁচাতে, যে আমি সময় মতো গিয়ে ওখানে পৌঁছে যাব, আমার কাজটা তাহলে আমি একটু সময় পেয়ে যাব, কাজটা করতে পারবো। ফ্লাইটের আমার এটা একটু আলাদা করে আমি আপনাকে এটা জিজ্ঞেস করছি, অনেক সময় এয়ার টিকিটটা কিন্তু যেখানে সেখানে ফেলে দেয় অনেকেই। এটা আমার মনে হয় খুব ঝুঁকি, একটা নিজের ডিটেলস থাকে এই এয়ার টিকিটটার মধ্যে মনে হয়। আপনি কি বলেন, এটা কি কোনো ধরনের সাইবার ক্রাইমে পড়তে পারে?
যেখানেই আপনি আপনার ডেটা দিচ্ছেন, যে কোনো জায়গায়, সেটা এয়ারলাইন্স হোক, সেটা আইআরসিটিসি হোক, বা যেটা ব্যাংক হোক, আমি বলবো সব জায়গায় কিন্তু সেন্সিটিভ জায়গা, রাইট? আপনি দেখুন, ঝুঁকিপূর্ণ সবকিছুই, রিস্কের মধ্যে দিয়ে আমাদেরকে হাঁটতে হবে। রিস্ক ইজ এভরিওয়্যার। যেহেতু আমরা ডিজিটাইজ যাচ্ছি, আমাদের আর পেপার ইউজ হয়তো হবে না কখনো, আমরা পুরোটাই কিন্তু ভার্চুয়াল প্ল্যাটফর্মে মুভ করছি, সুতরাং আমাদেরকে আমাদের ডেটা দিতেই হবে। হ্যাঁ, কতটা ডেটা দিব, একটা হচ্ছে জেনারেল ডেটা, রাইট? আপনি কাঞ্চন মল্লিক চেনেন, আজকে চিনলেন, আপনি সাইবার সিকিউরিটি কাঞ্চন মল্লিক দিলেই আমি আসবো, কিন্তু শুধু কাঞ্চন মল্লিক দিলে হয়তো অনেক সেলিব্রিটিরাও চলে আসবে, সুতরাং আপনি জানেন না যে কাকে আমি খুঁজছি, ফোকাস কি। তো আমরা যেমন কোনো একটা জিনিসে ঢোকার জন্য একটা টার্গেট করছি যে আমার এখানে ঢোকে আমার রিকোয়ারমেন্টটা এইটুকুই, আমি ওই রিকোয়ারমেন্টটা বেরিয়ে চলে আসবো। এর বাইরে যদি আমার কোনো ইনফো চাওয়া হয়, লাইক আমার ক্রেডিট কার্ড ইনফরমেশন, আমার ক্রেডিট কার্ডটা ফিউচার ইউজের জন্য যদি আমি সেভ করে রাখতে চাই, এই ধরনের জিনিসগুলো নাই করাই ভালো। অনেক জায়গায় দেখবেন আপনি একবার ইউজ করেছেন, এটাকে সেভ করে রাখুন ফিউচার ইউজের জন্য। কেন দরকার নেই আমার ওইটা করার? সিম্পল জিনিস বলি আপনাকে, ধরুন এসবিআই এ আপনি অনলাইন ঢুকে থাকবেন, এসবিআই এ একটা ভার্চুয়াল কিবোর্ড থাকে। আমি সবার জন্যই প্রশ্ন করছি যারা এখানে আছে, একজনও পাবলিক আছে যারা ওই ভার্চুয়াল কিবোর্ডটাই পাসওয়ার্ড দেয়? একজন? আমি বলি 99% না। জানেন কেন দেয় না? কাজটাকে স্লো করে। আমি স্লো কাজ করি, কেউ পছন্দ করে না জিনিসটা স্লো। মানে আমি তো প্রথমে বলেছিলাম না, আমাকে একটু ফাস্ট রিয়াকশন দিতে হবে, এক্ষুনি আমাকে কাজটা করতে হবে। নো, আমি আস্তে আস্তে করলে, ধৈর্য দিয়ে করলে, একটু স্ট্র্যাটেজিক্যালি করলে, ফোকাস ওয়েতে করলে আমি কাজটা যত ইজিলি এবং সিকিউর ওয়েতে করতে পারবো। আমি যদি সেটাকে ফাস্ট ওয়েতে করি, তাহলে আমার কাজ, আমার ফ্রড হবে, আমার মিস্টেক হবে, আমার প্রোডাক্টিভিটি কম হবে, আমার অনেক কিছু লস হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। সুতরাং কতটুকু ইনফরমেশন দিচ্ছি সেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি ডেট অফ বার্থ দিতে পারি, আমি আমার নাম দিতে পারি না, হঠাৎ করে আমার অ্যাকাউন্ট ইনফরমেশন চাইছে কেন, হঠাৎ করে আমি আমার ব্যাংকটা কোথায় আছে জানি, হঠাৎ করে আমার বাড়ির লোকেশন চাইছে কেন, পিন অ্যাক্সেস কেন চাইছে, মানে এই জাতীয় জিনিস কেন চাইবে, যেটা হয়তো তাদের দরকারই নেই, তাদের সাথে কোনো রিলেশনই নেই। তারা নিয়ে যাবে আমাকে এরোপ্লেনে, তারা আমার লোকেশন চাইছে কেন? এই 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 জায়গাগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা ছোট্ট কথা বলি, যেহেতু ট্যুরিজম রিলেটেড ব্যাপার একটা ছোট্ট এর মধ্যে আছে, সবাই যদি জানাতে পারো, যে আমি এটা পার্সোনালি বিলিভ করি, যে কোনো জায়গায় নিজের থেকে কোনো একটা সাইটে গিয়ে খুলে আমি সব প্ল্যান করব, আমি সবকিছু করে ফেলবো, আমি হোটেল বুক করব, আমি সেখানে টাকা দেবো, এইগুলো কিন্তু একটু আমাদেরকে ভাবতে হবে। এগুলো বিশেষ করে যারা এজেড আছেন বা সিনিয়র সিটিজেন আছেন, তাদের জন্য বলছি, তারা যেন এই ঝুঁকিগুলো না নেয়। কেননা অজান্তেই আমি দেখেছি প্রচুর জায়গায় হোটেল বুকিং বা বিভিন্ন ধরনের সাইটে গিয়ে বিদেশ যাওয়ার বুকিং, ভিসা অ্যাপ্লাই, এখানে কিন্তু অনেক ধরনের প্রতারণার শিকার বিশেষ করে এজেড লোকেরা হচ্ছে। রাদার আমি একটা থার্ড পার্টি বা আমি একটা এজেন্টের সাথে কথা বলতে পারি, যাকে আমি ফিজিক্যালি চিনি, যাকে গিয়ে আমি বলতে পারবো, ধরতে পারবো, যে মানে অলওয়েজ একটা ফিজিক্যাল ইন্টারসেপশন, রাদার দেন আমি নিজেই সবকিছু করছি। তো এই জায়গাগুলো কিন্তু আপাতত যতদিন না আমাদের দেখুন, প্রথাগত ভাবে আমাদেরকে তো সাইবার সিকিউরিটি রুলস বা সাইবার ক্রাইমের এইগুলো কোথাও শেখানো হয় না। যতটুকু গভর্নমেন্ট পাচ্ছে, তারা বিভিন্ন ওয়েতে বা ব্যাংক পাচ্ছে বা যেখানে যেখানে আমাদের তথ্য আছে, তারা চেষ্টা করছে। সুতরাং যতটুকু আমাদের পক্ষে মানে জানা সম্ভব, বা আমার মতো লোকেরা যারা এসে ভলেন্টিয়ারলি যে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছি, সেখান থেকে আপনারা নোট ডাউন করে রাখুন যে কতটুকু করা উচিত আর কতটুকু করা উচিত। এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বললাম। এতক্ষণ আমরা কথা বলছিলাম কিভাবে কি করা উচিত নয়, কি করা উচিত, কিভাবে রক্ষা পেতে হবে, কি করে বাঁচতে হবে, এতক্ষণ এই বিষয় নিয়ে কথা বললাম। ধরুন কেউ এই ফাঁদে পা দিয়ে দিয়েছে, এবার ফেঁসে গেল কোনো একটা ব্যাপারে, এবার এই সময়ে মানে কিভাবে সেতে সাইবার সেলে গিয়ে অভিযোগ জানাবে, বা কি কি তথ্য লাগবে সাইবার সেলে যদি অভিযোগ জানাতে হয়? আচ্ছা, খুব ভালো প্রশ্ন, এবং সবাই জানার জন্য আমি বলি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ এই ব্যাপারে। আমরা যদি কিছুই না জানি, তাহলে দেখবেন একটা সাইট আছে, আমি সবাই লিখে নিতে পারেন, সেটা হচ্ছে cybercrime.gov.in, কমন সাইট। এর পোর্টালে গিয়ে আমরা যদি লিখিতভাবে জানাতে চাই, আমরা
যাবতীয় তথ্য দিয়ে তাদেরকে কি কি তথ্য আমি পরে বলছি আমরা তাদেরকে জানাতে পারি, আমরা বলতে পারি। আমরা যদি 1930 যেটা একটা হেল্পলাইন নাম্বার, ন্যাশনাল পোর্টাল বলি আমরা, সেই ন্যাশনাল পোর্টালে গিয়েও যদি আমরা ফোন করে জানাতে চাই আমাদের নাম, আমাদের মানে স্টেট, আমাদের লোকেশন দিয়ে, তাহলে আমরা জানাতে পারি। এছাড়াও আমাদের 24x7 একটা হেল্পলাইন নাম্বার আছে, যেটাকে আমরা ন্যাশনাল পুলিশ হেল্পলাইন বলি, সেটা হচ্ছে 112। এটা ছাড়াও দেখবেন আপনাদের লোকাল ত্রিপুরা বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় আমাদের লোকাল সাইবার সেল তৈরি করা আছে, জাস্ট লাইক সাইবার পুলিশ স্টেশন, যেখানে গিয়ে আপনারা লিখিত ভাবেও কমপ্লেন দিতে পারেন, রাইট? এরকম বিভিন্ন আমাদের জন্য গভর্নমেন্ট অনেক কিছু মানে ওয়ে আউট খুলে রেখেছে। কি কি সময় আমাদের করা উচিত, কখন অভিযোগটা করবেন? যখন দেখবেন আপনার টাকা কেটে গেছে অনলাইন, আপনি একটা অনলাইনের প্রতারণার শিকার হয়েছেন, কোন ধরনের সোশ্যাল মিডিয়া হ্যাকিং হচ্ছে বা স্টকিং হচ্ছে, আপনাকে হয়তো কেউ নজরে রেখেছে, টার্গেট করছে, আপনি ফিল করছেন, কেউ হয়তো আপনার কোনো ভুয়ো প্রোফাইল তৈরি করে ফেলেছে এবং সেই প্রোফাইলটা নিয়ে আপনার একটা ফলস প্রোপাগান্ডা হচ্ছে, বা আপনার আইডেন্টিটিটাকে নিয়ে কেউ হয়তো উল্টোপাল্টা কিছু করছে। এটা আজকালকার দিনে খুব এআই আসার পর আরো বেশি বেড়ে গেছে। ডিপফেক, যেটা খুব ইম্পর্টেন্ট। ইমেল হ্যাক হয়ে গেছে এবং ইমেলে আপনার যাবতীয় তথ্য ছিল হয়তো, এরকম একটা জিনিস। কোনো আপত্তিকর মেসেজ বা ব্ল্যাকমেইলিং, যেটা সেই সময় আপনি কিন্তু একটা মানে সেই রকম একটা টোপের মধ্যে পড়ে গেছেন। কোনো ডেটা লিক হয়ে গেছে, যেমন আপনার ব্যক্তিগত কোনো ছবি, আপনার প্রাইভেট লাইফের কোনো ছবি যেটা ছড়িয়ে দেওয়া হয়েছে, ভাইরাল করে যাচ্ছে, এই সব পরিস্থিতিতে কিন্তু আমাদের সাইবার সেলকে, যেটা আমি বললাম যে যে জায়গাগুলো, তাদেরকে কিন্তু জানানোটা আমাদের কর্তব্য বা জানানো উচিত প্রোঅ্যাক্টিভ ওয়েতে। সব কিছু হয়ে যাওয়ার পর আমরা যদি 1 মাস 1.5 মাস ওয়েট করি, কিছুই হবে না। এবং আপনার ছিল যে কোন কোন তথ্যগুলো লাগবে, এটা প্রথম কথা হচ্ছে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার। ওরা চেক করবে যে আপনার নামের সাথে আপনার মোবাইল নাম্বার মানে লিঙ্ক আছে কিনা, রাইট? ম্যাচ করে কিনা। এবং অপরাধীর যদি আপনি কোনো ধরনের কোনো মেসেজ বা কোনো স্ক্রিনশট রেখে থাকেন, খুব ইম্পর্টেন্ট, কোনো ভয়েস রেকর্ডিং, কোনো স্ক্রিনশট, কোনো কিছু, কোন সময় হয়েছিল অ্যাটলিস্ট, এই জাতীয় জিনিস কিন্তু তারা চাইবে, কারণ এইগুলোই হচ্ছে এভিডেন্স, রাইট? কোনো ব্যাংক ট্রানজাকশন আইডি, মানে ধরুন আপনি কাউকে টাকা পাঠিয়েছেন, নিশ্চয়ই একটা ট্রানজাকশন আইডি আপনার ব্যাংক থেকে তো তৈরি হয়েছে, রাইট? আপনি তো পাঠিয়েছেন আপনার ব্যাংক থেকে, তো তার আইডি, তার ডিটেলস, কোনো ইউপিআই আইডি বা তার স্ক্রিনশট, কেউ একটা ইউপিআই আইডি আপনাকে পাঠিয়েছিল বা কোনো ধরনের কোনো তার স্ক্রিনশট, বা আপনার ইউপিআই থেকে যখন কেটেছে তারও স্ক্রিনশট, হ্যাঁ, কোনো ইউআরএল, যে ইউআরএল গুলো আপনি ক্লিক করে ফেলেছেন অজান্তে বা আপনি বুঝতে পারেননি সেটা ভুয়ো, সেই ইউআরএল গুলোরও স্ক্রিনশট বা সেই ইউআরএল গুলোকে জানানো। আর তার সাথে আপনার আইডি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে, অ্যাটলিস্ট একটা আইডি প্রুফ আপনাকে ওকে দিতেই হবে, যেটা থ্রু দিয়ে ওরা পুরো ইনভেস্টিগেশনটা করতে পারবে। আচ্ছা, এবার একটা লাস্ট প্রশ্ন, আমাদের সময় শেষ। লাস্ট প্রশ্ন রয়েছে যে বর্তমানে আসলে সবচেয়ে বেশি কোন ধরনের সাইবার ক্রাইমগুলি ঘটছে এবং ভবিষ্যতে ঝুঁকি কমাতে মানুষকে কি কি প্রস্তুতি নিতে হবে? তো এই যে এতক্ষণ ধরে যা যা বললাম সেগুলো তো আছেই। ইউপিআই অনলাইন প্রতারণা বা ব্যাংকিং প্রতারণা আছে এবং এটা বাড়বে। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, ফিশিং অ্যাটাক, মানে আপনার মেলের মধ্যে বিভিন্ন ধরনের ইউআরএল কে তারা ঢুকিয়ে এমন ভাবে শো করবে যেমন হচ্ছে এটা আপনার অরিজিনাল ব্যাংক এবং ব্যাংক চাইছে আপনার কিছু ডেটা আপডেট করার জন্য, সেরকম এগুলোকে বলে ফিশিং অ্যাটাক। কোনো স্ক্যাম কল যেগুলো বাড়ছে, আমি আপনাদের ডিসকানেকশন হয়ে যাবে ইলেকট্রিসিটি, এই ধরনের স্ক্যাম কল কাস্টমার কেয়ার থেকে আসছে, এই ধরনের জিনিস। সিম সুইপ, মানে আপনার সিমটা অন্য কেউ ইউজ করছে, যে সিম সুইপ, সোশ্যাল মিডিয়া হ্যাক, আপনার ক্লোনিং হয়ে যাচ্ছে আপনার প্রোফাইলটা। র্যানসামওয়্যার, এটা সব থেকে ইম্পর্টেন্ট। অর্গানাইজেশন গুলো ভীষণভাবে ভুক্তভোগী, পুলিশ হতে পারে, যে কোনো অর্গানাইজেশন, এবং আমিও কাজ করি র্যানসামওয়্যার প্রোটেকশনের জন্য, অনেক জায়গা দিয়ে আমাকে যেতে হয়। এই র্যানসামওয়্যার একটা বড় জিনিস। জব রিলেটেড স্ক্যাম, যে আপনাকে চাকরি পাইয়ে দেওয়া হবে বিভিন্ন জায়গায়, সেগুলোর উপরে ইন্টারভিউ। ডেটিং স্ক্যাম, আপনাকে ডাকা হবে বিভিন্ন ডেটিং সাইটে, যেটা সব থেকে ইজি, যে কোনো মানুষ ডেটিং সাইটে আজকাল ঢুকে যাচ্ছে, অনলাইন চ্যাট করছে। ডিপফেক, যেটা ভয়েস ক্লোনিং বা ভিডিও ক্লোনিং, যেটা খুব বড়, মানে বিভিন্ন জায়গায় ঘটছে, যে কারণে আজকে ডিজিটাল অ্যারেস্টের মতো একটা জিনিস ঘটে ফেলছে। তো এইগুলো হচ্ছে আমাদের একদম মডার্ন জিনিসপত্র, মানে মডার্ন অ্যাটাকিং সিস্টেম। এবার এটা হচ্ছে ভবিষ্যতের প্রস্তুতি, যেটা আপনি রাইটলি বললেন।
আমরা কিন্তু এখনো 2FA বা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে এখনো কিন্তু সেইভাবে ইউজ করি না। অ্যান্টিভাইরাস বা অ্যান্টি র্যানসামওয়্যার এই জাতীয় জিনিস কিন্তু আমরা এখন ইউজ করছি না, এগুলোকে বাড়াতে হবে। ডিজিটাল লিটারেসি যতটা সম্ভব স্কুলে এবং বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন, দরকার হলে আমি তো প্রচুর জায়গায় চাই, আমি নিজে গিয়ে কথা বলি বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশনে, পিএসইউতে গিয়ে, তাদের এমপ্লয়িজদের, স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, যেগুলো আমাদের এখন খুব বাডিং স্টেজ, এবং বিভিন্ন ধরনের সাসপিশিয়াস অ্যাক্টিভিটি গুলোকে চেক করা। এটা পুলিশের কাজ। যত রিপোর্টিং হচ্ছে সেই রিপোর্টিং এর ওয়েতে কোন জায়গা থেকে বেশি রিপোর্টিং হচ্ছে এগুলোর উপরে জোর দেওয়া। অবশ্যই সেখানে পুলিশ বা বিভিন্ন ধরনের ল এনফোর্সমেন্ট এজেন্সির বেড়ে যাচ্ছে। ডেটা শেয়ারিংটাকে কমাতে হবে, যত বেশি কমানো যায় ডেটা শেয়ারিং কে। আর এছাড়া অফিসিয়াল অ্যাপ, মানে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে অফিসিয়াল অ্যাপ গুলোকে আমাদের দিয়েছে, যেটা শুধু প্লে স্টোরে আছে, আমরা শুধু সেইগুলোকেই নামাবো। দেখবেন একটা ছোট্ট সবার জন্য ইনফরমেশন দিয়ে দিই, যারা যারা আছেন দেখবেন একটা অ্যাপের মধ্যে যদি ঢোকেন, ওখানে একটা ডেটা সেফটি বা ডেটা সিকিউরিটি বলে একটা অপশন আছে। আপনি দেখুন ডেটা সেফটির অপশনের মধ্যে গিয়ে আপনি কি কি ডেটা বা কি কি জিনিস অন করা আছে, আপনার কল রেকর্ড, আপনার লোকেশন অ্যাক্সেস, এগুলোকে বন্ধ করে দিন এবং তারপরে সেই অ্যাপগুলোকে আপনি ইনস্টল করুন। তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবং এআই এর জগৎ থেকে একটু দূরে থাকুন আপাতত, যতক্ষণ না আপনি আইটি লিটারেট হচ্ছেন, তারপর সাইবার লিটারেট হচ্ছেন, তারপরে আপনি এআই লিটারেট হন, তাহলে গিয়ে বেটার হবে রাদার দ্যান ডাইরেক্টলি এআই এ জাম্প করা। এটুকুই আমি বলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতটা সময় দিয়েছেন। একটা অজানা শত্রু, জলজন্ত ইস্যু, এখন মানে পুরো পৃথিবী জুড়ে এইটাই ঘটে যাচ্ছে, আর মানুষ সেই প্রতারণায় পা দিচ্ছেন, ফাঁদে পড়ছেন, নিজেদের ক্ষতি হচ্ছে। এত বড় একটা ইস্যু, অজানা শত্রুকে কিভাবে দমন করা যাবে, কিভাবে নিজেকে বাঁচানো যাবে, সেই বিষয়টা আজকে এতক্ষণ ধরে আপনার সঙ্গে কথা বলে আমি নিজেও সমৃদ্ধ হলাম। আর আমি জানি আমার যারা দর্শক বন্ধুরা আছেন, যারা দেখছেন এই অনুষ্ঠানটি, তারাও হয়তোবা অনেক দিক থেকে তারা সমৃদ্ধ হয়েছে এবং তারা নিজেদের বাঁচাতে পারবে, এই আশাটাই রাখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এতটা সময় আমাদের দিয়েছেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি আজকে আমাদের এই আলাপচারিতা। আপনারা প্রত্যেকে সজাগ থাকবেন, সচেতন থাকবেন, আর নিউজ নাওয়ের প্রত্যেকটা আপডেটসে আপনারা চোখ রাখবেন। নমস্কার।